বহুল প্রতীক্ষার পরে রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান ও জিনিলিয়া ডিসুজা অভিনীত রাজা শিবাজি মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে স্পেশাল কেমিও হিসেবে থাকবে সালমান খান। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় 1700 সালের দৃশ্য। সেই সময়ে ভালো মানুষদের কোনো দামই ছিল না। যে মানুষদেরকে সবচাইতে বেশি বিশ্বাস করা যেত, দেখা যেত সেই মানুষটাই পিছন থেকে ছোড়া ঢুকিয়ে দিয়েছে পিঠের মধ্যে। মারাঠা সর্দার মহাজি ভোসলে ছিল খুবই ভালো একজন মানুষ এবং বিশ্বাসী, কিন্তু আসলে ওই সময়টায় বিশ্বাস দিয়ে কিছুই হতো না। ওনাকে দরবারে ডাকা হয় এবং ওনার সাথে একটা বড় রকমের ধোঁকা হয়ে যায়। পিছন থেকে ওর ওপরে বার করা হয়, মাটিতে পড়ে যায় ভোসলে। উনি যে মারা যাচ্ছিলেন তারপরে ওনার চোখে একদমই ভয় ছিল না, দেখা যাচ্ছিল ওনার চোখের মধ্যে আগুন জ্বলছে। মারা যাওয়ার আগ মুহূর্তে তিনি বলতে থাকেন, আজকে তুমি আমাকে ধোঁকা দিয়ে মেরে ফেললে, তবে একদিন মারাঠারা এর জবাব অবশ্যই দিবে। এনার মৃত্যুর পর থেকে একটা ক্রান্তি শুরু হয়ে যায়। ওই সময়টায় মোগল এবং নিজামদের মধ্যে লড়াই চলত হরহামেশাই, আর মারাঠারা কাজ করতো এদের নিচেই। মারাঠাদের নিজের কোনো পতাকা বা কোনো রাজ্যই ছিল না। এর পরপরই মহালজি ভোসলের ছেলে সায়াজি ভোসলেকে দেখানো হয়। সায়াজি ভোসলে তার নিজের লোকজনদেরকে বাঁচানোর জন্য এবং তাদের জমিজাতি রক্ষা করার জন্য কাজ করত ওদের নিচে। তিনি মুঘল, নিজাম এবং আদিল শাহের নিচে কাজ করত। এত কিছু করার পরেও সায়াজির লোকজনের উপর অত্যাচার চলতই। এক পর্যায়ে তাকেও পলায়ন করতে হয়েছিল। 1729 সালের আশেপাশে তখন আদিল শাহের রাজ চলছিল। ওর ফাইট আবার হতো নিজাম এবং মুঘলদের সঙ্গে। আদিল শাহের বউয়ের নাম ছিল সুলতানা, তার একটা ছেলেও আছে। এখন যদি আদিল শাহ মারা যায় তাহলে পরবর্তী রাজা হবে সুলতানার ছেলে। আদিল শাহের ঝামেলা ছিল প্রায় সবার সঙ্গেই, এমনকি শাহজাহানের সাথেও তার ঝামেলা চলছিল। শাহজাহান তখন খেয়াল করে দেখতে পায় আদিল শাহের ঝামেলা অন্য আরও অনেক রাজার সঙ্গেই চলছে। এর জন্য সে তার মনোনিবেশ করে তাজমহল তৈরির ওপর। ওই সময়টায় সায়াজি ভোসলের সবচাইতে বড় শত্রু ছিল শাহজাহান, কারণ সে চাইলে যে কোনো মুহূর্তেই তাকে অ্যাটাক করতে পারে। তবে সায়াজি ভোসলে তার নিজের রাজ্যটাকে তো বাঁচাতে হবে, এর জন্য সে চিন্তাভাবনা করতে থাকে যে কী করা যায়। তারপর এক পর্যায়ে সায়াজি ভোসলে গিয়ে আদিল শাহের থেকে সাহায্য নেয়। এর পরপরই এমন এক ছেলের জন্ম হয় যে পুরো ইতিহাসটাই বদলে দিতে চলেছিল। ওনার নাম ছিল শিবাজি ভোসলে। ওর মা শুধুমাত্র মাই ছিল না, ওর গুরুও ছিল বটে। তিনি শুধুমাত্র শিবাজিকে গল্পগুজবই শোনাতেন না, ওকে একটা উদ্দেশ্যও দিত সবসময়। তিনি এমন সব গল্পগুলো বলতো যেগুলো থেকে কিছু শেখার আছে। এগুলো থেকে শিবাজি আস্তে আস্তে শিক্ষা নিতে থাকে। তারপর হঠাৎ করে একদিন সে নিজে থেকে এটা পণ করে বসে যে এই পুরো ভারতবর্ষকে আমি গোলামির হাত থেকে বাঁচাবো। শিবাজির বাবা সায়াজি ভোসলে অনেক ভালো যোদ্ধা ছিলেন, কিন্তু সে কখনো নিজের জন্য ফাইট করেননি। কখনো মুঘলদের জন্য, তো কখনো নিজামদের জন্য, আর কখনো বা পাশের সুলতানদের জন্য। এভাবে অন্যর জন্য ফাইট করেই তার জীবন চলছিল। আসলে বেঁচে থাকার তাগিদেই সেইটা করতে বাধ্য হচ্ছিল। এসব ব্যাপার স্যাপার যখন শিবাজি দেখত তখন তার ভিতরে আগুন জ্বলত শুধু। এই আগুনটা যে কিছুদিন পরে পুরো সুলতানাতকেও একদম ভস্ম করে দিবে এটা তো কেউই বুঝতে পারেনি। ওই সময়টায় সায়াজি ভোসলে আদিল শাহের সঙ্গে কাজ করছিল। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় আফজাল খান নামের একজন। উনি আসলে ছিলেন অনেক ভয়ঙ্কর একজন মানুষ। সে শুধু নিজের শক্তি দিয়েই নয়, মানুষের সাথে সে যে বর্বর আচরণ করত এটা দিয়েও জানা যায় আফজাল খানের পাওয়ার। মন্দির ভাঙা, গ্রাম জ্বালিয়ে দেওয়া, এগুলো সব কিছুই করতো আফজাল। এইসব কিছু যেন ওর কাছে একদম খেলার মতো মনে হতো। আফজাল ছিল আদিল শাহের সেনার সুবেদার। আর্মি সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো সব আফজালই দেখত। এর সাথে সাথে সে ছিল অনেক শক্তিশালী মানুষ। এখন পর্যন্ত সে একটা যুদ্ধও হারেনি। আফজালেদের দলে আসার পরেই সায়াজি ভোসলে পুরো গোষ্ঠীকে অন্য একটা জায়গায় গিয়ে থাকতে হয়। আসলে এটা ওদের সাথে প্রথমবারের মতো হচ্ছে না, কিছুদিন পরপরই ওদেরকে জায়গা বদল করতে হতো। এখানে সায়াজি ভোসলে একদমই নিরুপায়, কারণ তার করার কিছুই ছিল না। নিজের পরিবার এবং নিজের প্রজাদের জন্য ওনাকে এগুলো করতে হতো, আর প্রত্যেকবারই ওনাদেরকে কম্প্রোমাইজ করে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে হতো। এইসব ব্যাপার স্যাপার আবার খেয়াল করতে থাকে সায়াজি ভোসলের ছেলে সাম্ভাজি। তারপর সে গিয়ে তার ছোট ভাই শিবাজিকে ব্যাপার স্যাপারগুলো জানায়। আসলে সায়াজি মনে করেছিল যে তার পরিবারের ওপর ঝামেলা আসতে পারে, এর জন্য বড় ছেলে সাম্ভাজিকে সে নিজের কাছে রেখেছিল, আর ছোট ছেলে শিবাজিকে সে অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছিল। শিবাজির সাথে ওর মাকেও পাঠানো হয়েছিল ওই জায়গাতে। ওই সময়টায় শিবাজির বয়স ছিল মাত্র 15 বছর। সে যখন পুরীতে এসে পৌঁছে তখন বুঝতে পারে যে এখানকার মানুষজন অনেক খারাপ।
কেউই শিবাজিকে রাজা হিসেবে মেনে নিচ্ছিল না, কারণ ওর বয়স ছিল মাত্র 15 বছর। ওর প্রজাদেরকে দেখে অনেক দুঃখই হতো শিবাজির, কারণ ওদের হালাত ছিল অনেক খারাপ। যদিও শিবাজির বয়স ছিল 15 বছর, তারপরেও বিভিন্ন ফয়সালা নেওয়ার মতো শক্তি ছিল। তখন শিবাজি এটা পণ করে বসে যে এখন থেকে সে তার পরিবার এবং তার জনগণের জন্য লড়বে। তারপর সে একটা জায়গা তার লোকজন নিয়ে গিয়ে অ্যাটাক করে এবং একটা কেল্লা দখল করে নেয়। এই ব্যাপারটা আবার আদিল শাহ পর্যন্ত পৌঁছাতে খুব একটা সময় লাগে না। তখন ব্যাপারটা আবার তেমন গুরুত্ব সহকারে দেখে না আদিল শাহ। তিনি ভাবতে থাকেন যে শিবাজি তো ছোট্ট একটা বাচ্চা, এর জন্য নাদান মনে করে ওকে এবার আর কিছুই করেন না, ছেড়ে দেন। তবে সুলতান এতদিনে বুঝে গিয়েছিল যে শিবাজির বয়স 15 বছর ঠিকই, কিন্তু সে আসলে অনেক বেশি ভয়ঙ্কর একজন মানুষ ওর বয়সের তুলনায়। এর আগে এমনটা কখনো হয়নি যে এরকম ছোট কোনো বাচ্চা আদিল শাহের কোনো কেল্লা দখল করে নিয়েছে। এরপর কেটে যায় কয়েক বছর। আদিল শাহ এতদিনে বুঝে গিয়েছিল যে সাজির 2 ছেলে সাম্ভাজি এবং শিবাজি দুইজনেই ওকে জ্বালাতন করতে শুরু করেছে। ওর বিভিন্ন কেল্লা দখল করছে এবং মানুষজনের সাথে ঝামেলা করছে। যদিও সায়াজি ভোসলে আদিল শাহের জন্য কাজ করত, তারপরেও তার 2 ছেলে আদিল শাহের বিরোধিতা করত। এই ব্যাপার স্যাপার দেখে এগুলো সুলতানার একদমই পছন্দ ছিল না। তখন সুলতানা আদিল শাহকে কান পড়া দিতে থাকে যে আমার মনে হচ্ছে একদিন শিবাজি এই পুরো রাজ্যে রাজ করবে। এই ব্যাপারটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় আদিল শাহ। সে শিবাজি এবং সাম্ভাজির উপরে অ্যাটাক করার নির্দেশ দিয়ে দেয়। যখন শিবাজির একটা কেল্লাতে অ্যাটাক করা হয় তখন আগে থেকেই ওরা প্রস্তুত ছিল, কারণ শিবাজি খুব ভালোভাবেই জানতো যে ওদের উপরে অ্যাটাক হতে চলেছে। শিবাজি তার অনেক সৈন্য নিয়ে আদিল শাহের সৈন্যদের উপরে অ্যাটাক করে বসে, আর আদিল শাহের সৈন্যদের অনেক বাজেভাবে হারিয়ে দেয় শিবাজি। শিবাজির এই ভয়ঙ্কর রূপ দেখে তো আদিল শাহের সৈন্যরা একদম ভয়ে কেঁপে উঠেছিল। ওরা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এখান থেকে পলায়ন করতে বাধ্য হয়। অন্যদিকে দেখা যায় আদিল শাহের আরেক গোষ্ঠী সৈনিক চলে গিয়েছিল সাম্ভাজির সাথে লড়াই করতে। ওকে মারতে চাইছিল বা বন্দি বানিয়ে নিয়ে আসতে চাইছিল। তবে এই ব্যাপারটা একদমই সহজ ছিল না, কারণ সাম্ভাজি ভোসলেও ছিল অনেক বেশি শক্তিশালী। যখন আদিল শাহের সৈন্যরা এখানে এসে সাম্ভাজির ওপর অ্যাটাক করেছিল তখন সাম্ভাজি একাই ওদের ওপরে তাণ্ডব চালিয়েছিল। আদিল শাহের লোকজনকে অনেক বাজেভাবে মেরেছিল সাম্ভাজি। তার পরপরই দেখানো হয় শিবাজি ভোসলের বউ সাইবাইকে। আসলে সাই অনেক ভালোবাসত শিবাজিকে। ওদের দুজনের বিয়ে 15 বছর বয়সেই হয়ে গিয়েছিল। তখন থেকেই একজন আরেকজনকে খুবই ভালোবাসত। সাই শিবাজিকে সবসময় সাপোর্ট করত। শিবাজি যাই করতে চাইতো সেটাতেই সাইয়ের ছিল ফুল সাপোর্ট। ওর সুখ দুঃখে সবসময় সাথ দিত সাই। এরপর আদিল শাহ জানতে পারে যে তার সকল সেনাগুলোই ফেল করেছে, যাদেরকে শিবাজি এবং সাম্ভাজিকে মারার জন্য পাঠানো হয়েছিল। এটা জানার পরপরই আদিল শাহর ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়ে যায়। তবে তিনি মারা যান না, আর বেঁচেই ছিলেন। ওনার এই অবস্থা দেখে তো অনেক চিন্তায় পড়ে যায় রাজ্যের সকল মানুষ। সাথে সাথে কিছু মানুষ তো খুশিও হয়েছিল, এর মধ্যে ছিল সুলতানাও একজন। এই সব কিছু চিন্তাভাবনা করে আদিল শাহ তার সুবেদার আফজালকে ডেকে পাঠায়। তারপর ওকে সব কিছু খুলে বলতে থাকে আদিল শাহ। বলতে থাকে যে এখন কি করা যায়। তার পরপরই আদিল শাহ গিয়ে সায়াজি ভোসলেকে বন্দি বানিয়ে নিয়ে আসে দরবারে। ওকে সাজা দিতে চাইছিল আফজাল। তখন সায়াজি বলে, আমি তো আপনাদের জন্যই কাজ করি, তাহলে কেন আমার এই অবস্থা হবে এখন? তখন ওনাকে জানানো হয়, তোমার 2 ছেলে সাম্ভাজি এবং শিবাজি এখন আমাদের সাথে বাজে ব্যবহার করছে এবং আমাদের বিভিন্ন কেল্লাগুলো দখল করছে। আমাদের বিরোধিতা করছে সরাসরি তোমার 2 ছেলে। ওরা দুজনের কেউই আমাদের কোনো কথাই শুনছে না। এই কথাটা শুনে নিজের ছেলেদের ওপরে গর্ব হতে থাকে সায়াজি ভোসলের। তবে এর ফলশ্রুতিতে ওকে কালকুঠুরিতে বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই দেখা যায় শিবাজি এবং সাম্ভাজি ভোসলে একে অন্যের সাথে অনেক দিন পরে মিলিত হয়। দুজনে একে অপরকে দেখে কান্না করছিল, এমনকি জড়িয়েও ধরে। এরপর ওরা যখন জানতে পারে যে ওদের বাবা সায়াজি ভোসলেকে কালকুঠুরিতে বন্ধ করা হয়েছে, তখন সাম্ভাজি বলে যে কোনো মূল্যেই বাবাকে সেখান থেকে সারিয়ে আনতে হবে। তবে আদিল শাহের সেনারা তো অনেক বড় এবং অনেক বেশি শক্তিশালী, এর জন্য ওনার সাথে সরাসরি যুদ্ধ করে আমরা পারবো না, তাই আমাদেরকে বুদ্ধি করে কাজ করতে হবে। শিবাজিও বড় ভাইয়ের সঙ্গে একমত পোষণ করার বলে যে হ্যাঁ, আমাদের অনেক চিন্তাভাবনা করেই কাজ করতে হবে এবং বাবাকে ওখান থেকে বুদ্ধি করেই সারিয়ে আনতে হবে। তখন শিবাজি চিন্তা করতে থাকে যে শাহজাহানের থেকে সাহায্য নেবে তারা। যেই ভাবা সেই কাজ। শাহজাহানের থেকে সাহায্য চেয়ে ওনার কাছে একটা সন্দেশা পাঠায়, কিন্তু শাহজাহানের দিক থেকে কোনো উত্তরই আসে না। অন্যদিকে আফজাল দরবারে ঘোরাঘুরি করছিল। তার পরপরই দেখা যায় আদিল শাহকে নির্দেশ দেয় সায়াজিকে জানে মারে ফেলার জন্য। এই কথাটা শুনে তো অনেক খুশি হয়ে যায় আফজাল, আর বলতে থাকে ওকে তো আমি আরও অনেক আগেই মেরে ফেলতে চেয়েছিলাম।
তার পরপরই আফজাল চলে আসে সেই কালকুঠুরিতে সায়াজি ভোসলেকে মারার জন্য। ওকে খানিকটা উত্তম মাধ্যম দিতে থাকে আফজাল। তারপর ওকে যখন জানে মেরে ফেলতে যাবে ঠিক তখনই ওকে থামিয়ে দেওয়া হয়। আফজাল এবং সায়াজি ভোসলেকে নাকি দরবারে ডাকা হয়েছে। সেখানে গিয়েই জানা যায় যে সাম্ভাজি সেখানে চলে এসেছিল শাহজাহানের একটা চিঠি নিয়ে। এখানে এসেই সে বলতে থাকে, যদি আপনারা সায়াজি ভোসলেকে মেরে ফেলেন তাহলে মোগলরা আপনাদের বিরুদ্ধে হয়ে যাবে আর আপনাদের নামে যুদ্ধ ঘোষণা করবে, আর এটা যদি হয় তাহলে কিন্তু সবারই ক্ষতি হবে। তখন আদিল শাহ সেখানে একটা শর্ত রাখে, বলতে থাকে, শিবাজি আমার যে জায়গাগুলো দখল করেছে সেগুলোকে ছাড়তে হবে, আর তোমার ছেলে সাম্ভাজি এখন থেকে আমার জন্য কাজ করবে, তাহলেই কেবলমাত্র আমি তোমাকে ছাড়তে পারি। মানে এখন থেকে সুবেদার আফজালের নিচে কাজ করতে হবে সাম্ভাজিকে। এই কথাটা শুনে আবার মেনে নেয় সাম্ভাজি, কারণ নিজের বাবাকে তো ছাড়াতে হবে, আর তাকে ছাড়ানোর জন্য যা কিছু করতে রাজি সাম্ভাজি। এই ব্যাপারটা আবার যখন আফজাল দেখে তখন ওর খুব খারাপই লাগছিল, কেননা সাম্ভাজি এখন থেকে তার নিচে কাজ করবে, আর সাম্ভাজির অ্যাটিটিউড ওর একদমই পছন্দ ছিল না। এর পরপরই দেখা যায় একটা সৈন্য নিয়ে ওরা দুজনে মিলে আপা খান নামের এক রাজার রাজ্যে এসে অ্যাটাক করে দেয়। সেখানে গিয়ে আফজাল খেয়াল করে দেখতে পায় সাম্ভাজি ওর কোনো কথাই শুনছিল না। আফজাল ওকে বলছিল যে তুমি আমার পিছে পিছে থাকবার, আমিই থাকবো সামনে, আমি তোমাকে যেমনটা বলবো তুমি তেমনভাবেই কাজ করবা। কিন্তু সাম্ভাজি বলে যে না, আমি কোনো সুবেদার বা কোনো সেনাপতির কথা মতো চলতে পারবো না, রাজা আমাকে যেমনভাবে বলেছে আমি ঠিক তেমনভাবেই চলবো। এই ব্যাপার স্যাপারগুলো দেখে সাম্ভাজির ওপরে অনেক রাগান্বিত হয়ে যায় আফজাল, আর আজকেই সে সাম্ভাজিকে মেরে ফেলার একটা প্ল্যান করে বসে। সাম্ভাজি যখন আপা খানের সৈন্যদের সঙ্গে লড়াই করছিল তখন আপা খানের সৈন্যদেরকে ছেড়ে সাম্ভাজির ওপরেই কামান চালিয়ে দেয় আফজাল। এতে মৃত্যু হয় সাম্ভাজির। আফজালও সাম্ভাজির পিঠ পিছে বার করল। এটা ছিল আসলে বিশ্বাসঘাতকতা, আর এরা সবসময় এমনটাই করে। এই ব্যাপারটা যখন শিবাজি জানতে পারে তখন সে অনেক কষ্ট পেয়ে যায়, এমনকি সে কান্নাও করতে থাকে। সে তার ভাইকে অনেক বেশি ভালোবাসত। তারপর সে গিয়ে ওর মাকে সকল কাহিনী জানায়। তখন ওর মা অনেক কষ্ট পেয়ে যায় এবং আফজালের ওপর রাগান্বিত হয়। তারপর বলতে থাকে, তোর ভাইয়ের প্রতিশোধ তোকেই নিতে হবে, আর সেটার প্রতিশোধ হিসেবে আফজালের মাথাটা আমার চাই। তখন শিবাজিও মার কাছে শপথ করে যে আফজালের মাথা টেনে তার পায়ের কাছে রাখবে। এরপর কেটে যায় আরও কিছুদিন। শিবাজি যে কোনো মূল্যেই তার ভাই সাম্ভাজির মৃত্যুর বদলাটা নিতে চাচ্ছিল আফজালের থেকে। হঠাৎ করেই সে একদিন খেয়াল করে দেখতে পায় তার বউ সাইয়ের শরীর এখন ঠিকঠাক থাকে না। সে প্রায়শই অসুস্থ হয়ে পড়ত। সাই একদমই নিজের শরীরের ওপরে ধ্যান দেয় না আর সবসময়ই শিবাজির খেয়াল রাখে, কারণ সে আসলে শিবাজিকে অনেক বেশি ভালোবাসত। সে এটাও চাইতো যে শিবাজির যে স্বপ্নের রাজ্যটা গড়ার কথা সেটা যেন তিনি তাড়াতাড়ি গড়তে পারেন। এমনই একদিন শিবাজি জানতে পারে জাওয়ালির রাজা চন্দ্ররাও নিজের লোকজনের ওপর অনেক অত্যাচার করত, অথচ চন্দ্ররাওকে জাওয়ালির রাজা বানিয়েছিল শিবাজি নিজেই। এই ব্যাপারটা নিয়ে শিবাজি যখন চন্দ্ররাওয়ের সাথে কথা বলে তখন ওকে পাত্তাই দিতে চায় না চন্দ্ররাও, কারণ এখন সে আদিল শাহর সঙ্গে জুড়ে গিয়েছিল। এক পর্যায়ে সে শিবাজিকে চ্যালেঞ্জও করে বলে, আমি যেভাবে আছি সেভাবেই আমি চলবো, তুমি যদি পারো তাহলে আমাকে ঠেকিয়ে দেখাও। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় শিবাজি। তারপর সেই রাতেই নিজের সৈন্যদেরকে নিয়ে চলে আসে চন্দ্ররাওয়ের রাজ্যে। এই খবরটা আবার চন্দ্ররাও পেয়ে যায়, এজন্য সেও নিজের সকল সৈন্যদেরকে একত্রিত করে ফেলে যুদ্ধ করার জন্য। সেখানে ওদের দুই দলের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাইট। অনেকক্ষণ ধরে এই যুদ্ধটা চলমান থাকে। দুই পক্ষেরই প্রচুর সৈন্য মারা যাচ্ছিল, তবে শিবাজি চন্দ্ররাও এবং তার সৈন্যদেরকে হারিয়ে ফেলে, আর এক পর্যায়ে ওকে মেরেও ফেলে। এই খবরটা আবার আদিল শাহের কানে পৌঁছাতে খুব একটা সময় লাগে না। যখন সে এই খবরটা পায় তখন আবারও হার্ট অ্যাটাক করে বসে, আর এবারের হার্ট অ্যাটাকে মারা যায় সে। এই খবরটা যখন সুলতানা পায় তখন সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু ওর তো স্বামী মারা গেছে, তার তো দুঃখ পাওয়ার কথা, তাহলে সে কেন খুশি হলো? এর মূল কারণ হচ্ছে তার ছেলেই হবে এখন নতুন সুলতান। আর আদিল শাহের কিছু কিছু জিনিস একদমই পছন্দ করতো না সুলতানা। আদিল শাহ মানুষদেরকে খুব সহজেই ছেড়ে দিত এবং মাফ করে দিত এবং সবকিছু ভুলে যেত, কিন্তু সুলতানা একদমই এমন ছিলেন না। তিনি অনেক ভয়ঙ্কর এবং জঘন্য একজন মানুষ ছিলেন। সে কাউকেই ছাড়বে না বলে পণ করে। এবার সুলতানা এমন একটা কাজ করে যেটা সে অনেক আগে থেকেই করতে চাইছিল। সে আফজালকে তার কাছে ডেকে পাঠায়, তারপর ওকে বলতে থাকে, এই কাজটা শুধু এবং শুধুমাত্র তুমিই করতে পারবে। শিবাজিকে হয়তোবা তুমি একদম মেরে ফেলবে, না হলে ওকে বন্দি বানিয়ে আমার সামনে আনবে। আদিল শাহের পুরো সৈন্য তোমার সাথে আছে। আসলে আদিল শাহ মারা যাওয়ার পর থেকে পুরো সৈন্যর দায়িত্ব এখন আফজালের কাঁধেই পড়েছে। তখন আফজালও সুলতানাকে কথা দেয় যে
আমি অবশ্যই শিবাজিকে এখানে বন্দি বানিয়ে ধরে আনবো, না হলে মেরে তারপর ওর মুন্ডিটা এনে আপনার পায়ের তলে রাখবো। ওর সাথে ফাইট করতে যাওয়ার আগে প্রথমে আফজাল চলে আসে পীর বাবার কাছে। যখনই আফজাল কারো উপরে হামলা করতে যাবে তখন সে পীরের কাছে গিয়ে দেখা করে, ওনার কাছে গিয়ে সব কিছু শেয়ার করে, তারপর ওনার থেকে পারমিশন নিয়েই যুদ্ধ করতে যায়। এখানে আসার পরে পীর বাবা আফজালকে আচমকাই বলতে থাকে, তোমার মধ্যে অহংকার ঢুকে গেছে, অহংকারকে তোমার কাবুতে রাখতে হবে, না হলে কিন্তু তোমার জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখানে এসে আফজাল জানতে চাইছিল যে শিবাজি এবং তার মধ্যকার ফাইটে কে জিতবে, কিন্তু পীর বাবা এখানে কোনো উত্তরই দেয় না। আফজালের বউরা যখন জানতে পারে যে এই যুদ্ধ নিয়ে পীর বাবা কোনো ভবিষ্যৎবাণী করেননি, তখন ওরা সবাই চলে আসে আফজালের সাথে দেখা করার জন্য। এসব কাহিনী দেখে এমনটা মনে হচ্ছিল যে আফজালের বউরা ওকে শেষবারের মতো দেখতে এসেছে। তারা ধরেই নিয়েছিল যে যুদ্ধে জিতবে শিবাজি। এই ব্যাপারগুলো দেখে আফজাল একদমই পছন্দ করে না আর অনেক রাগান্বিত হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে তার নিজের বউরাই তার উপরে ভরসা রাখতে পারছে না, তাহলে অন্য মানুষরা তার উপরে কিভাবে ভরসা রাখবে। এতে ওদের ওপরে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল আফজাল। তারপর সবার শরীরের সঙ্গে পাথর বেঁধে ওদেরকে নদীর মধ্যে ফেলে দেয়। নিজের সবগুলো বউকে এভাবেই মেরে ফেলে আফজাল। শিবাজির সঙ্গে ফাইটে যাওয়ার আগে আফজাল অনেকগুলো রাজাকে একত্রিত করে তাদের সাপোর্ট নিয়েছিল। অন্যদিকে শিবাজির কাছে কোনো সাপোর্টই ছিল না, একটা রাজাও তার সাথ দিতে চাইছিল না। এগুলো দেখে শিবাজির আর বুঝতে বাকি ছিল না যে এই লড়াইটা হয়তোবা তাকে একাই লড়তে হবে। এর পরপরই দেখা যায় শিবাজির সঙ্গে দেখা করার জন্য কানাজি চলে আসে। কিছুক্ষণ কথা বলার পরে শিবাজি ওকে বলে, আমার মনে হয় না যে আপনিও আমার সাথ দিতে পারবেন শেষ পর্যন্ত, হয়তোবা আপনিও ওদের দলই চলে যাবেন। তখন কানাজি বলে ওঠে, আজ থেকে আমার সব কিছু তোমার, আমার যে কটা ছেলে আছে ওগুলোও তোমার। যতদিন আপনার সেই স্বপ্নটা পূরণ না হবে ততদিন ওরা আর আমার কাছে ফিরবে না, আপনার জন্য ওদেরকে বলি দিয়ে দিলাম আমি। এদিকে দেখা যায় আফজাল তার বিশাল সৈন্য নিয়ে শিবাজির উদ্দেশ্যে রওনা করে। ওরা যেতে থাকলে হঠাৎ করে রাস্তায় দেখা যায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি যেন থামার কোনো নামগন্ধই নিচ্ছিল না। একটানা 3 মাস পর্যন্ত বৃষ্টিটা চলে। এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আফজাল কোনোভাবেই শিবাজির উপরে হামলা করতে চাচ্ছিল না, কারণ এই বৃষ্টির মধ্যে হামলা করলে যে কি হবে ফল কেউই জানে না। এর জন্য শিবাজির রাজ্যের পাশে একটা জায়গাতে ছাউনি বানিয়ে নিয়েছিল আফজাল। সে শুধু বৃষ্টিটা বন্ধ হওয়ার অপেক্ষা করছিল, কখন যে বৃষ্টি বন্ধ হবে আর কখনই বা সে শিবাজির উপরে অ্যাটাক করার জন্য যেতে পারবে। কিন্তু বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না। অনেক দিন ধরেই সেই বৃষ্টিটা থাকে। এর জন্য আফজালকে ওই ছাউনির নিচেই থাকতে হয়। তবে আফজালও ঠান নিয়েছিল যে কোনোভাবেই শিবাজিকে সে মেরে তারপরেই দম নিবে। ওকে তার রাজ্যে গিয়েই মারুক আর এখানে ডেকে এনেই মারুক, কিন্তু ওকে মেরে ফেলবে এটা তো শিওর। তার পরপরই আফজাল একটা বুদ্ধি করে বসে আর একটা লোক পাঠায় শিবাজির কাছে একটা সন্দেশা দিয়ে। সন্দেশার মধ্যে লেখা ছিল এমন, আফজাল শিবাজির সঙ্গে দেখা করতে চায় এবং সবকিছু সুরাহা করে নিতে চায়। এর জন্য একটা বৈঠকের আমন্ত্রণ জানায় আফজাল। কিন্তু শিবাজি খুব ভালো করেই জানতো যে আফজালের ছিল এটা চাল। এর জন্য সে ওই লোকটাকে বলে দেয় শিবাজি কোনোভাবেই আফজালের কাছে যেতে পারবে না। যদি আফজাল তার সাথে বৈঠক করতে চায় তাহলে শিবাজির রাজ্যে আসতে হবে আফজালকে। যখন ওই লোকটা সেখানে স্টে করছিল তখন সে দেখেছিল শিবাজি অনেক অসুস্থ হয়ে পড়ে আছে আর তার মহলে থাকা সকল লোকগুলো অনেক ভয় পেয়ে আছে। তার পরপরই তিনি চলে আসেন আফজালের কাছে আর বলতে থাকে, এই পৃথিবীতে যদি শাসন করার মতো কেউ থাকে তাহলে সেটা আপনিই। আসলে আফজালকে এই লোকটা তেল মারছিল। তারপর শিবাজি যে সন্দেশাটা দিয়েছিল সেটা জানায় আফজালকে। এই কথাটা শুনে তো আফজাল অনেক রাগান্বিত হয়ে যায়। তারপরেও শিবাজির কাছে আরও কয়েকবার লোক পাঠায় আফজাল তার সাথে বৈঠক করার জন্য, কিন্তু কোনোভাবেই শিবাজি সেখানে বৈঠক করার জন্য আসবে না বলে জানিয়ে দেয় প্রত্যেকবারই। এই ব্যাপারগুলোতে আস্তে আস্তে আফজালের রাগ তুঙ্গে উঠে যেতে থাকে। ওখানে ওর আসা মোটামুটি 2 মাস পার হয়ে গেছে। এর মধ্যে অনেকবারই সে শিবাজিকে ডেকে পাঠিয়েছে, কিন্তু শিবাজি একবারও ওর সাথে দেখা করার জন্য আসেনি। তখন আফজাল আর অন্য কোনো উপায় না দেখে শিবাজির সাথে গিয়ে ওর রাজ্যেই দেখা করতে চায় এবং বৈঠক করতে চায়। আফজাল শিবাজির সঙ্গে দেখা করবে, কিন্তু ওর কিছু শর্ত আছে। যে জায়গাতে আফজাল এবং শিবাজি দেখা করবে সেই জায়গাটা হতে হবে শুনশান একটা জায়গা। ওখানে আশেপাশে কোনো মানুষজন থাকা যাবে না, আর ওদের যে অঙ্গরক্ষকগুলো থাকবে তারাও থাকবে একটু দূরেই দাঁড়িয়ে। আর সেই জায়গাতে প্রথমে যাবে আফজাল। এদিকে দেখা যায় শিবাজির কাছে একটা বাজে খবর আসে। শিবাজি জানতে পারে তার বউ সাইবাই মারা গেছে। এটা শুনে অনেক কষ্ট পেয়ে গিয়েছিল শিবাজি, কারণ সে তার বউকে অনেক বেশি ভালোবাসত। আফজাল যেখানে অবস্থান করছিল সেখানে থেকে শিবাজির রাজ্যের মধ্যে যেতে 5টা কেল্লা পড়ে। সেগুলো আবার সবই ছিল শিবাজির দখলে, কিন্তু ওদের দুজনের মিটিং করার জন্য সেগুলো ছেড়ে দিয়েছিল শিবাজি।
এখন সেগুলো আবার কবজা করে নিয়েছে আফজাল। এই ব্যাপারগুলো দেখে আফজাল মনে মনে ভাবতে থাকে হয়তোবা শিবাজি অনেক ভয় পেয়ে গিয়েছে। সে মনে হয় না আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এখন প্রিপেয়ার্ড আছে। এখন আফজাল কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার মাথার মধ্যে অনেক রকমের চিন্তাভাবনা চলছিল। তবে ওদের এই বৈঠকটা অনেক বেশি জরুরি। আসলে এই বৈঠকটাতে আফজাল শিবাজিকে জানে মেরে ফেলতে চাইছিল। এরপর চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন। শুনশান একটা জায়গায় ওদের বৈঠকের জন্য ব্যবস্থা করা হয়। আফজাল সেখানে আগেই গিয়ে উপস্থিত হয়। তার পরপরই সেখানে চলে আসে শিবাজি। সে আসার সাথে সাথেই আফজালকে শুভেচ্ছা জানায়। যে জায়গাটাতে ওরা মিটিং করতে এসেছিল এই জায়গাটা ছিল অনেক সুন্দর। তারপর ওরা দুজনে মিটিংটা শুরু করে। এখানে ওরা দুজনে ছাড়া আর কেউই ছিল না। ওদের সঙ্গে যে দুজন ছিল ওদেরকেও বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আফজাল তো তার অঙ্গরক্ষককে বলেই দিয়েছিল যে আজকে যে কোনো মূল্যে আমি শিবাজিকে মেরেই আসব। তার পরপরই হঠাৎ করে আফজাল বলে, আসো আমরা কোলাকুলি করি। তখন শিবাজি ভোসলেও ওর এই প্রস্তাবে সম্মতি দেয়। ওরা দুজনে যখন কোলাকুলি করতে থাকে তখন আফজাল তার খঞ্জরটা বের করে নেয়। সাথে সাথেই সে শিবাজির পিঠের মধ্যে ঢুকিয়ে দেয় সেই খঞ্জরটা। কিন্তু এটাতে শিবাজির কিছুই হয় না, কারণ সে আগে থেকেই গার্ড পরে এসেছিল। সে খুব ভালো করেই জানতো যে আফজাল খুবই খারাপ একজন মানুষ। সে তো কোনো না কোনো প্ল্যান করেই তারপর ওর সাথে বৈঠক করতে চাইছে। এই অবস্থার জন্য ফুল প্রিপারেশন নিয়ে এসেছিল শিবাজি। আর তার হাতের মধ্যে যে অস্ত্রটা ছিল সেটা আফজালের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। অনেক বাজে অবস্থা হয়ে যায় আফজালের। মাটিতে লুটিয়ে পড়ে সে এবং কিছুক্ষণের মধ্যেই মারা যায় আফজাল। অনেক দিন আগে বালাজি ভোসলে যে কথাটা বলে গিয়েছিল সেটা আজকে এতদিন পরে সে সত্য হলো। একজন মারাঠা কখনো না কখনো তো জাগবেই। আসলে এরা সবসময় মারাঠাদেরকে তাদের পিঠ পিছে বার করত। এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল শিবাজি। এই জায়গার ভেতর থেকে যখন আফজালকে মেরে শিবাজি বের হয় তখন আফজালের অঙ্গরক্ষক ওদের ওপর অ্যাটাক করে বসে। আফজালের যে অঙ্গরক্ষকটা ছিল সে ছিল অনেক ভয়ঙ্কর একজন ফাইটার। শিবাজি দেখতে পায় আফজালের অঙ্গরক্ষকটা তার সেনাদেরকে মেরেই চলছে। তারপর সে যখন শিবাজিকে মারতে যায় ঠিক তখনই এন্ট্রি হয় জিভার। এই জিভার ক্যারেক্টারটা প্লে করছিল সালমান খান। আসলে সেখানে শিবাজির অঙ্গরক্ষক হয়ে এসেছিল। তারপর এখানে চলে জিভার তাণ্ডব। দেখতে দেখতেই আফজালের সেখানে থাকা লোকজনের অনেক বাজে অবস্থা করে ফেলে ওরা। তার পরপরই শিবাজি এই মিশনটা শেষ করে চলে আসে ওর মায়ের কাছে। সে ওখান থেকে আসার সময় আফজালের মাথাটা কেটে এনেছিল, কারণ সে তার মাকে কথা দিয়ে এসেছিল যে আফজালকে মেরে তার মুন্ডিটা এনে ওর পায়ের তলাতে রাখবে। আর এভাবেই শুরু হয়েছিল মারাঠাদের সাম্রাজ্য, যেটা পরে আস্তে আস্তে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।